আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রচনা ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা যে সকল রচনাগুলো নিয়ে আলোচনা করছিলাম তার ধারাবাহিকতায় 12 নম্বর রচনা অর্থাৎ বাংলাদেশের ফুটবল। এই ফুটবল রচনা নিয়ে আমরা এখন আলোচনা করব। বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা, ফুটবলের বর্তমান অবস্থা, কীভাবে আমরা আমাদের ফুটবল খেলাকে, বাংলাদেশ দলকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি প্রদান করতে পারি বা পরিচয় করিয়ে দিতে পারি, সে সকল বিষয় ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে সুন্দর করে আমরা রচনাটি সাজিয়েছি। তো চলো আমরা শুরু করি। ভূমিকা। খেলাধুলা একটি জাতির সংস্কৃতি, চেতনা ও অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশ। এটি কেবল শরীরচর্চার মধ্যে বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির পরিচয় ও গৌরবের প্রতিফলন। বাংলাদেশের মানুষের জীবনে ফুটবল একসময় ছিল আবেগ, ভালোবাসা এবং জাতীয় একতাবোধের শক্তিশালী মাধ্যম। অর্থাৎ একসময় ছিল, বর্তমান সময়ে ওই ক্রেজটা আসলে কমে গিয়েছে। আস্তে আস্তে আমাদের ফুটবল অনেক ডেভেলপ হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু আমাদের ক্রিকেট প্রেমী মানুষরাও কিন্তু তাদের ক্রিকেটের প্রেমের যে সুপ্তবাস্থা ছিল সেখান থেকে তারা বেরিয়ে আসছে। ঢাকার স্টেডিয়ামগুলো দর্শকে ঢাসা থাকতো, আবাহনী মোহামেডান ম্যাচ ঘিরে ছিল দেশজুড়ে উৎসবের আমেজ। সেই ফুটবল আজ নানা সংকটে থাকলেও তার গৌরবময় অতীত এবং সম্ভাবনাময় ভবিষ্যৎ এখনো মানুষকে আশাবাদী করে। অর্থাৎ তখনকার সেই মুহূর্তগুলো স্মৃতি হয়ে ভেসে আছে এখন মানুষের মনে, এবং ভবিষ্যতেও আবার ওই সুসময়টা ফিরে আসবে, সেই গোল্ডেন টাইমটা আবার ফিরে আসবে, সেটা আমরা আশা করতেই পারি। ফুটবলের সূচনা ও বিকাশ। বাংলাদেশে ফুটবলের আগমন ঘটে ব্রিটিশ শাসনামলে। 1890 সালের দিকে পূর্ববঙ্গে ফুটবল খেলার প্রচলন শুরু হয়। স্কুল, কলেজে এবং ব্রিটিশ প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ফুটবল জনপ্রিয় হতে থাকে। 1940-এর দশকে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। 1948 সালে গঠিত হয় পূর্ব পাকিস্তান স্পোর্টস ফেডারেশন, যার মাধ্যমে এই খেলাটির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হয়। অর্থাৎ শুরু হয়েছিল তোমার ব্রিটিশ শাসন আমলে। 1890 সালের দিকে পূর্ববঙ্গে ফুটবল খেলার প্রচলন সর্বপ্রথম শুরু হয়। স্কুল কলেজে তখন ধীরে ধীরে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকে। 1940 দশকের দিকে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে নিয়মিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে থাকে এবং 1948 সালে গঠিত হয় পূর্ব পাকিস্তান স্পোর্টস ফেডারেশন, এবং এর মাধ্যমে খেলাটির সাংগঠনিক ভিত্তি আরও মজবুত হয়। সেটা তোমার প্রফেশনালি খেলার যে ব্যাপারটা, সেটা এর মাধ্যমে কিন্তু তার সূচনা হয়। বাংলাদেশ স্বাধীনতার পরে ফুটবলের উত্থান। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল ছিল একটি ঐতিহাসিক দল, যারা বিদেশে খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন এবং অর্থ সংগ্রহ করে। অর্থাৎ তখনকার সময়ে যে ফুটবল খেলাগুলো আন্তর্জাতিক সময়ের হয়েছিল, তখন সেখান থেকে তারা বিদেশি জনমত লাভ করেছিল মুক্তিযুদ্ধের সময় এবং অর্থ সংগ্রহ করেছিল। 1972 সালে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে, যা বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ পরিচালনাকারী সংস্থা। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে সর্বোচ্চ পরিকল্পনাকারী প্রধান সংস্থা তোমার বাফুফে। 70 এবং 80-র দশকে বাংলাদেশের ফুটবল ছিল উজ্জ্বল ও জননন্দিত। প্রতিটি জেলা শহরের ফুটবল ছিল জনপ্রিয় খেলা। অর্থাৎ তখনকার সময় ফুটবল একটা আলাদা একটা ইমোশন ছিল। বড় ক্লাবগুলো যেমন মোহামেডান স্পোর্টিং ক্লাব, তারপর আবাহনী ক্রীড়াচক্র, ওয়ান্ডার্স ক্লাব দেশের খেলাধুলা ও সামাজিক জীবনে প্রভাব ফেলত। সেই সময় ঢাকার ফুটবল লীগ ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় লীগ। অর্থাৎ দক্ষিণ এশিয়ার কাছে তখনকার সময় বাংলাদেশের এই সকল দলগুলো একটা আলাদাভাবেই তারা দৃষ্টি দিত বা আলাদাভাবেই একটা জনপ্রিয়তার শীর্ষে তখন পৌঁছেছিল। বাংলাদেশের কৃতি ফুটবলার। বাংলাদেশের ফুটবল ইতিহাসে উল্লেখযোগ্য দলীয় অর্জন কম হলেও ব্যক্তিগত নৈপুণ্যে অনেক খেলোয়াড় উজ্জ্বল স্বাক্ষর রেখেছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলে তারা তাদেরকে অতটা সুপরিচিত করার সুযোগ না পেলেও ব্যক্তিভাবে তারা নির্দিষ্টভাবে যদি চিন্তা করা হয়, সেক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক ভালো খেলতেন এবং তারা অনেক স্মরণীয়। ফুটবল প্রেমীদের কাছে আজও তাদের অবদান স্মরণীয়। বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম দিককার উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে সবার আগে আসে জাদুকর সামাদ খ্যাত সৈয়দ আব্দুস সামাদের নাম। এরপর আসে কাজী সালাউদ্দিনের কথা, যিনি 1979 সালে হংকংয়ে পেশাদার ফুটবল লিগে খেলে দেশের সম্মান বাড়িয়েছিলেন। সালাউদ্দিন ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন এমন অনেক খেলোয়াড় রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন মাকসুদুর রহমান মোস্তাক, তিতুমির চৌধুরী টিটু, বাদল রায়, শেখ মোহাম্মদ আসলাম, সালাম মুর্শেদি, মোনেম মুন্না, আলফাজ আহমেদ, আতিকুর রহমান মিশু, ওয়ালি ফয়সাল, মামুনুল ইসলাম, জাহিদ হাসান এমিলি, জামাল ভুইয়া, প্রান্তোষ কুমার এবং আনোয়ার উদ্দিন। এছাড়াও হয়তো আরো অনেক লোকজনই ছিল, আরো অনেক খেলোয়াড়ই ছিল, কিন্তু তাদের নামগুলো তখনকার সময়ের জেনারেশন বা তখনকার সময়ের লোকজনের মুখে মুখে কিন্তু এখনো তারা স্মরণীয় হয়ে আছেন। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য।
বাংলাদেশ 1980 সালে প্রথমবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণ করে। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, যা ছিল আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় সাফল্য। অর্থাৎ 1980 সালে সর্বপ্রথম এশিয়া কাপে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। 2003 সালে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় এবং যা আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বড় সাফল্য। এছাড়াও কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে রানার আপ বা সেমিফাইনাল খেলেছে জাতীয় দল। বাংলাদেশ অনূর্ধ্ব 23 দল 2006 এবং 2010 সালে সাউথ এশিয়ান গেমসে স্বর্ণপদক অর্জন করে। তবে এশিয়ার শীর্ষ পর্যায়ের ফুটবলে বাংলাদেশ এখনো স্থায়ী অবস্থান তৈরি করতে পারেনি। মানে বর্তমান সময়ের যে অবস্থা আর কি, তখনকার সময়টাতে হচ্ছে ফুটবলের উন্নতিটা ধীরে ধীরে শুরু হতে থাকলেও বা হচ্ছে আন্তর্জাতিক মহলে বা এশিয়ার কাছে বাংলাদেশ জনপ্রিয় হয়ে উঠতে থাকলেও ওই ধারাটা পরবর্তীতে বজায় রাখাটা সম্ভব হয়ে ওঠেনি। ফুটবলের বর্তমান চিত্র। বর্তমানে বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা আগের চেয়ে কিছুটা কমে এসেছে। ক্রিকেটের উত্থান, মাঠ সংকট, পৃষ্ঠপোষকতার অভাব ও প্রশাসনিক দুর্বলতার কারণে ফুটবল তার গৌরব হারিয়েছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তারপর হচ্ছে চ্যাম্পিয়নশিপ লিগ, জেলা ফুটবল লিগ এবং বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতা এখনো চালু রয়েছে। নতুন প্রজন্মের কিছু উদীয়মান খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচে প্রশংসা পেয়েছেন, যেমন জুয়েল রানা, তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, মাহবুবুর রহমান সুফিল ইত্যাদি। বাংলাদেশ ফুটবলে নারীর অবদান। নারীরাও কিন্তু ফুটবল খেলার দিক থেকে পিছিয়ে নয়। বাংলাদেশ নারী ফুটবল ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করেছে। নারীরা এখন কেবল অংশগ্রহণই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্য অর্জন করছে। 2022 সালে বাংলাদেশ নারী দল সাফ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে। সাবিনা খাতুন, তহুরা খাতুন, মারিয়া মোগুল প্রমুখ খেলোয়াড় দেশকে গর্বিত করেছেন। নারী ফুটবলের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মকে উৎসাহিত করেছে। গ্রামীণ পর্যায় থেকে শুরু করে উঠে আসা মেয়েরা জাতীয় দলে জায়গা করে নিচ্ছে। নারী ফুটবলে ফিফা ও বাফুফে নানা প্রশিক্ষণ ও টুর্নামেন্টের আয়োজন করছে। স্কুল ও কলেজ লিগ নারীদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হচ্ছে। নারী ফুটবল সামাজিক বাধা অতিক্রম করে এগিয়ে চলেছে। এটি নারীর ক্ষমতায়ন এবং আত্মবিশ্বাস গঠনের এক বড় মাধ্যম। অর্থাৎ খেলাধুলার দিক থেকে নারীদের কিন্তু আমাদের সমাজের দৃষ্টিকোণ থেকে সবসময় একটু পিছিয়েই দেখা হয় বা তাদেরকে একটু ছোট করেই কিন্তু দেখা হয়। কিন্তু আমাদের দেশের নারীরা এতটাই তারা ভালো তাদের কর্মদক্ষতা দেখাচ্ছে বা তারা ভালো পারফরমেন্স দেখাচ্ছে যে তাদের এই জয় বা তাদের এই তোমার কি বলবো সাফল্য কিন্তু মানুষ স্বীকার করতে বাধ্য হচ্ছে এবং তাদেরকে উৎসাহ দান করতেও কিন্তু মানুষ এগিয়ে আসছে। দেশ বিদেশে বাংলাদেশের নারী ফুটবল দল ইতিবাচক পরিচিতি পেয়েছে। ফলে নারীর অবদান আজ ফুটবলের গর্ব ও সম্ভাবনার প্রতীক। লাস্ট উপসংহার। বাংলাদেশের ফুটবল একসময় গৌরব, আজ অনেকটা ঝিমিয়ে পড়েছে, তবে আশা এখনো শেষ হয়নি। নারী ফুটবলের অগ্রগতি, নতুন খেলোয়াড়দের উত্থান এবং প্রশাসনিক উদ্যোগ ফুটবলের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দরকার কেবল সঠিক পরিকল্পনা, পৃষ্ঠপোষকতা এবং জাতীয় ঐক্য। যদি আমরা সম্মিলিতভাবে কাজ করি তাহলে সেই পুরনো দিন ফিরিয়ে আনা সম্ভব। একদিন হয়তো বাংলাদেশের জাতীয় ফুটবল দল বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই আমাদের স্বপ্ন, প্রত্যাশা ও লক্ষ্য। অর্থাৎ আমরা আমাদের দেশকে, সেটা খেলার অঙ্গন দিক থেকে বলি বা অন্য যে কোনো জায়গা থেকেই বলি না কেন, সকল দিক থেকে আমরা আমাদের দেশকে উন্নতির শীর্ষে দেখবো বা দেখার স্বপ্ন সবার মধ্যে আছে। এটা কিন্তু স্বাভাবিক। তো আশা করবো আমাদের সকল ইচ্ছা, প্রত্যাশা সকল কিছু একদিন আমাদের বাংলাদেশের লোকজন বা বাংলাদেশের খেলোয়াড়রা পূরণ করতে সমর্থ হবে। তো এই আমাদের ফুটবল নিয়ে আলোচনা। তো আজকের রচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।